6 ভাগের 1 ভাগ অর্থ ব্যয় করতে না পারলেও আসছে অর্থ বছর 4,000 কোটি টাকার উপরে বরাদ্দ চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এর মধ্যে কেবল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে 2,500 কোটি টাকা দাবি করেছে বেজা। বাড়তি বরাদ্দের চাহিদা রয়েছে বেবজা থেকেও। এছাড়া বিশেষ এলাকার জন্য চাওয়া হয়েছে আরও 100 কোটি। বিশেষজ্ঞরা মনে করেন অর্থ সংকটের এই সময়ে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক। ইমদাদ হোসেনের রিপোর্ট। চলতি অর্থবছর সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দুর্বল অবস্থানের তালিকায় উপরের দিকে প্রধানমন্ত্রী কার্যালয়। এই সংস্থাটির অধীনেই রয়েছে বেজা, বিডা ও বেবজার মতো বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। চলতি 2025-26 অর্থবছরে যাদেরকে 14টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় 2,784 কোটি টাকা, কিন্তু 8 মাসে ব্যয় করতে পেরেছে মাত্র 420 কোটি, যা মোট বরাদ্দের মাত্র 15%। অথচ এমন দুরবস্থার মধ্যেই আসছে 2026-27 অর্থবছরের বাজেটে এডিপি থেকে 4,048 কোটি টাকা বরাদ্দ চেয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়, যা বছর ব্যবধানে বাড়ছে 45%। এই বিশেষজ্ঞ মনে করেন বাস্তবায়নে চরম দুর্বলতার পরিচয় দেওয়া প্রতিষ্ঠানগুলোতে বাড়তি বরাদ্দের ক্ষেত্রে ভাবতে হবে সরকারকে। শুধুমাত্র বরাদ্দ বেশি নিলেই যে সেই অর্থ সঠিকভাবে ব্যয়িত হবে তা কিন্তু বলা যায় না, বরং যেটা প্রয়োজন তাতে সক্ষমতার বৃদ্ধি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বরাদ্দ চাওয়া সংস্থাগুলোর মধ্যে সবার উপরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, যারা দাবি করেছে মোট অর্থের 57% বা 2,300 কোটি। এ অর্থের প্রায় 2,500 কোটি ব্যয় করা হবে মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চলে 3 প্রকল্প বাস্তবায়নে। এছাড়া মহেশখালী ও 2,500 অর্থনৈতিক অঞ্চলের জন্য চাওয়া হয়েছে বাকি অর্থ। আর 1,220 কোটি টাকার চাহিদা দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। এসব ব্যয়ের বাইরে বিশেষ এলাকার জন্য আলাদাভাবে 100 কোটি টাকা থোক বরাদ্দ চাওয়া হয়েছে এডিপি থেকে। যেহেতু এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা, সেটা ভালোভাবে বিবেচনা করে তারপরে তাদের পরিকল্পনাটা গ্রহণ করা উচিত। আগামী অর্থ বছরের জন্য ভালোভাবে এগুলোকে বিবেচনা করা, কোন প্রকল্পগুলি বাস্তবায়ন করা যাবে, যুক্তিসঙ্গত কিনা, ব্যক্তিখাতের বিনিয়োগের জন্য, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য সেগুলো প্রয়োজন কিনা, এটা বিবেচনা করে পরিকল্পনা করে সেই পরিকল্পনাটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয় সেটা নিশ্চিত করতে হবে। এসবের বাইরে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের বিপরীতে বরাদ্দ চাওয়া হয়েছে আরও 82 কোটি টাকা। ইমদাদ হোসেন, 71, ঢাকা। জ্বালানি আমদানির বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে নতুন ঋণের অনুসন্ধান করছে সরকার। এরই মধ্যে বিভিন্ন উৎসের সাথে শুরু হয়েছে যোগাযোগ। বিভিন্ন হিসাব বলছে যুদ্ধ দীর্ঘায়িত হলে অতিরিক্ত অন্তত $5 বিলিয়ন যোগান দিতে হবে বাংলাদেশকে, যা কঠিন হবে চলমান অর্থনৈতিক বাস্তবতায়। বিশেষজ্ঞরা মনে করেন অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে জ্বালানি আমদানির বিকল্প নেই, তবে চলমান রাখতে হবে বিকল্প উৎসের সন্ধান। রাকিব আল জাবেদের রিপোর্ট। মাসখানেক ধরে দেশে আনাগোনা কমেছে জ্বালানি ভর্তি জাহাজের, কেননা ইরান যুদ্ধের পর একদিকে বিপর্যয় ঘটেছে শিডিউলে, অন্যদিকে সরকারও কিনেছে কম, যার প্রভাবে সংকট দেখা দিয়েছে যানবাহন থেকে শুরু করে কৃষিকাজ পর্যন্ত। ধরতে গেলে জ্বালানি তেলের প্রায় পুরোটাই মেটাতে হয় আমদানি করে, আর প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে সেই নির্ভরতা 1/3। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের কয়লাও আনা হয় বাইরে থেকে। সব মিলিয়ে এই খাতে বছরে ব্যয় হয় প্রায় $15 বিলিয়ন মতো। কিন্তু গেল 1 মাসে 5 কার্গো এলএনজি কেনা হয়েছে প্রতি ইউনিট $21 উপরে, যা স্বাভাবিক সময়ের দ্বিগুণেরও বেশি। অন্যদিকে জ্বালানি তেলেও প্রতিদিন ভর্তুকি দিতে হচ্ছে $250 কোটি টাকার মতো। সব মিলিয়ে বড় আর্থিক চাপে সরকার। এখানে একটা ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ দরকার এনার্জি সেক্টরের জন্য। বর্তমান সরকারের এটা করা উচিত। 1 মাসের ভিতরে যদি আমরা খুব দ্রুত পদক্ষেপ না নিই, তাহলে দিস ইজ দ্য লাস্ট ওয়েক আপ কল ফর আস। বাংলাদেশ হয় এই এনার্জি ক্রাইসিস থেকে এবার যদি ট্রানজিশন করে সে নতুন নবায়নযোগ্য, প্রকৃতি বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক যদি বিদ্যুতের চাহিদা সমাধান না করে, বাংলাদেশের যে প্রসপারিটির যে প্রসপেক্টটা, এটা কিন্তু টোটালি হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে আমাদের নিঃসন্দেহে এটা যে অনেক দিন ধরে আমার অর্থনীতির ভিতরে দাম না বাড়িয়ে আমি থাকতে পারবো, সেই রকম পরিস্থিতি আমাদের নাই, কারণ আমাদের আর্থিক সক্ষমতাটাই অতখানি নাই। একটা তো আমাদের বৈদেশিক ভারসাম্যের উপরে চাপের ব্যাপার আছে, সেইটাকে
হয়তো খুবই ক্ষণস্থায়ী সময়ের জন্য আমরা চিন্তা করতে পারি। সম্প্রতি এই সংকট নিয়ে একাধিক হিসাব তুলে ধরেছে বিভিন্ন সংস্থা। এতে বলা হয় বর্তমান অবস্থায় প্রতি মাসে বাড়তি ব্যয় হচ্ছে $65 কোটি পর্যন্ত। আর সম্প্রতি সিটিজেন্স প্ল্যাটফর্মে দেয়া হিসাবে বছর শেষে ব্যয় দাঁড়াতে পারে $480 কোটি, যা জিডিপির 1.1%। এছাড়া জ্বালানির বাড়তি দামের কারণে বিপুল পরিমাণে বাড়তে পারে বিদ্যুৎ খাতের ভর্তুকিও। প্রশ্ন হলো আর্থিক সংকটের এই সময়ে বাড়তি অর্থ আসবে কোথা থেকে? কতখানি আসলে সরকারের ক্ষমতা আছে এবং সেইটার কারণে কিন্তু আমার অন্যান্য জায়গায় অর্থ বরাদ্দ দেওয়া, আমার যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন আছে সেইটাকে কিন্তু আমার ক্ষতিগ্রস্ত করতে হবেই মনে হচ্ছে। কারণ হলো যে এর বাইরে সরকারের ঋণ নেওয়া যে অপশনগুলো আছে তাতে নতুন করে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া, যেটাকে আমরা টাকা ছাপানো বলি, ওই ধরনের জায়গায় যাওয়াটা ঠিক হবে না। জ্বালানি তেলের মূল্য আপনার কোনো অবস্থাতে 3 ডিজিটের নিচে নামবে না। তার মানে হলো আমাদের আর্থিক এই যে প্রিপারেশনটা, আমাদের রিজার্ভের উপরে আপাতত তো আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আমরা রিজার্ভের একটা সহায়তা তো নেওয়ার কোনো বিকল্প নাই, কিন্তু এটা লং টার্ম নেওয়া যাবে না। ব্যয়ের চাপ সামাল দিতে বিকল্প উৎস থেকে আমদানির আলোচনাও আছে জোরালোভাবে, তবে সেটিও সহজ হবে না চলমান বাস্তবতায়। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। দেশে জ্বালানি সংকট সহ উন্নয়ন খাতে বাজেট সহায়তার আশ্বাস দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ব্যবসায়ীদের বৈঠক শেষে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বন্ধ হওয়া সরকারি বেসরকারি মিল কারখানা পুনরায় চালু করতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে দেশের ব্যবসা বাণিজ্যের বর্তমান সংকট ও বিনিয়োগের প্রতিবন্ধকতার বিষয়ে জানতে চান তারেক রহমান। এ সময় সংকটের মধ্যেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রধানমন্ত্রীর সহায়তা চান ব্যবসায়ীরা। তুলে ধরেন রপ্তানি সহ নানা খাতের চ্যালেঞ্জের কথা। কঠিন পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য বাড়ানো ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আইসিসি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে নেপালের প্রথম ও একমাত্র বিলিয়নিয়ার বিনোদ চৌধুরী বলেন, নেপাল ও বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে বড় অংশীদার ভারত। আরও জানাচ্ছেন মইনুল হাসান। প্রতিবেশী নেপালের একমাত্র বিলিয়নিয়র বিনোদ চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচনে এই আয়োজন করে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স আইসিসি বাংলাদেশ। অনুষ্ঠানে নেপালের সাথে বাংলাদেশের পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সহ নানা সম্ভাবনার কথা তুলে ধরেন এই ব্যবসায়ী নেতা। অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। Okay, I think on the business side, we need to forge bilateral, trilateral relationships. If Nepal and Bangladesh has to come together, and that is in that context, I think India is going to be a very crucial partner. The relationship between Nepal and Bangladesh is as organic as the relationship between the Himalayas and the Bay of Bengal. We have said this many times because we are connected by rivers. The rivers emanate from Himalayas, flow down all the way to Bay of Bengal. বিনোদ চৌধুরীর সাথে সহমত পোষণ করে পরিবেশ মন্ত্রী জানান, প্রতিবেশীর সাথে বাণিজ্য বাড়ানো ছাড়া সম্ভব নয় প্রকৃত উন্নয়ন। এ সময় দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য কমাতে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। Relationship with the neighboring countries, apart from the politics, on the politics you can have anything you do. But for the increasing the wealth, for the better business and for the better trade, neighboring countries fundamentally the most important than the countries beyond your neighbor. অনুষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি বড় চ্যালেঞ্জ জানিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নয়নেও কাজ করছে বিএনপি সরকার। So that investors feel safe. মইনুল হাসান, ৭১, ঢাকা। ইরান যুদ্ধের চাপ সামাল দিতে আসছে বাজেটে প্রতিরক্ষায় 40% বরাদ্দ বাড়াতে চান ডোনাল্ড ট্রাম্প, যার জন্য কাটছাঁট করতে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্যসহ বেশ কিছু জনকল্যাণমূলক খাতে, যেখানে ব্যয় সংকোচন করতে চান 10%। যদিও ডেমোক্রেটদের সমর্থন ছাড়া উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে রয়েছে বড় চ্যালেঞ্জ। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। আগামী অর্থবছরের জন্য এক উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করেছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে যুদ্ধের খরচ তুলতে প্রতিরক্ষায় বরাদ্দ চান $1.5 ট্রিলিয়ন। এজন্য জনকল্যাণমূলক বেশ কিছু খাত থেকে কাটছাঁট করতে চান অন্তত 10% অর্থ।
পঞ্চম সপ্তাহে গড়ানো ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রতিদিনই $2 বিলিয়ন। এতে চাপ বাড়ছে দেশটির অর্থনীতিতে। প্রস্তাবিত বাজেটে গেল বছরের তুলনায় প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ছে 40%, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। প্রতিরক্ষা বরাদ্দের $1.1 ট্রিলিয়ন সাধারণ প্রক্রিয়ায় এবং বাকি $350 বিলিয়ন সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশের পরিকল্পনা করছে ট্রাম্প, যাতে লাগবে না ডেমোক্র্যাটদের সমর্থন। রয়েছে সৈনিকদের 5 থেকে 7% বেতন বৃদ্ধির বিষয়টিও। Don't send any money for daycare because the United States can't take care of daycare. অন্যদিকে অভ্যন্তরীণ খাতে প্রায় $73 বিলিয়ন কাটছাটের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস, যার আওতায় রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও আন্তর্জাতিক সহায়তার মতো বেশ কিছু জনকল্যাণমূলক খাত, যেখানে শুধুমাত্র স্বাস্থ্য খাতে 12.5% বরাদ্দ কমাতে চান ট্রাম্প। এছাড়া ইঙ্গিত দেন ডে কেয়ার কিংবা মেডিকেয়ারের দায়িত্ব কেন্দ্রের বদলে রাজ্য সরকারের উপর ছেড়ে দেয়ার। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী টানা দ্বিতীয় বছরের মতো বন্ধ থাকছে ফেডারেল শিক্ষা কর্মসূচিগুলো। বন্ধের তালিকায় রয়েছে প্রবীণদের অবসরকালীন ভাতাও। এছাড়া কৃষিতে 19%, জলবায়ু ও পরিবেশে 52%, আবাসন ও নগর উন্নয়নে 13% এবং নাসার গবেষণা খাতে 23% বরাদ্দ কমাতে চান মার্কিন প্রেসিডেন্ট। যদিও নির্বাচনের আগে সরকারি ব্যয় কমানো এবং ক্রমবর্ধমান বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দেন ট্রাম্প, কিন্তু 30 সেপ্টেম্বর শেষ হতে যাওয়া অর্থবছরে ঘাটতির পরিমাণ দাঁড়াবে $1.8 ট্রিলিয়ন, যা আগের বছরের তুলনায় 78 বিলিয়ন বেশি। অন্যদিকে সরকারি ঋণ ছাড়িয়েছে 39 ট্রিলিয়নের ঘর। তবে ডেমোক্র্যাটদের সমর্থন ছাড়া যুদ্ধকে সবকিছুর ঊর্ধ্বে রাখাই বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ ট্রাম্পের জন্য। নুসরাত মৌমি, 71। জ্বালানি সংকট এবং ইরান যুদ্ধের অনিশ্চয়তার মাঝেও গেল মাসে অপ্রত্যাশিতভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান। এ সময় 1,78,000 নতুন চাকরির সৃষ্টি হয়েছে বলে জানায় দেশটির শ্রম বিভাগ। এর ফলে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার নেমে এসেছে 4.3%। বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্যসেবা খাতে ধর্মঘট শেষ হওয়ার কারণেই অগ্রগতি সম্ভব হয়েছে, যে কারণে ফেব্রুয়ারিতে ব্যাপক লোকসান হয়েছিল। নতুন কর্মসংস্থান বাড়ায় চাকরির বাজারে স্থিতিশীলতায় আস্থা বাড়াবে বলে মনে করা হচ্ছে, যা গেল 1 বছরে মন্থর হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সুদের হার কমানো থেকে বিরত থাকার যুক্তি আরও জোরালো হবে। এরই মাঝে ফেডারেল রিজার্ভকে ঋণের খরচ জোরালোভাবে কমানোর জন্য চাপ দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।